বন্ধুরা, সবাই আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আবার একটি নতুন গল্পের আসরে বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই। এবার নিয়ে আসছি গোয়েন্দা গল্প। গোয়েন্দা গল্প পড়তে শুনতে আমাদের খুব ভালো লাগে। আচ্ছা, আপনারা যারা সাহিত্য চর্চা করেন তারা হয়তো অনেকেই জানেন, আবার অনেকেই জানেনও না। আচ্ছা, বলতে পারেন যে আমাদের এই যে বাংলা সাহিত্যে প্রথম মহিলা গোয়েন্দা কে, বা তার স্রষ্টাই বা কে? অনেকেই জানেন, কিন্তু যারা হয়তো এখনো জেনে ওঠেননি তাদের উদ্দেশ্যে বলি যে বাংলা সাহিত্যে প্রথম মহিলা গোয়েন্দা হলেন বা হলো ছোট মেয়ে একটি, গোয়েন্দা কৃষ্ণা। এবং এই গোয়েন্দা কৃষ্ণার স্রষ্টাও একজন মহিলা, তিনি প্রভাবতী দেবী সরস্বতী। তিনি হয়তো অনেক দূর পর্যন্ত লেখাপড়া করবার সুযোগ পাননি। অল্প বয়সে তার বিয়ে হয়ে যায়। বিয়ের পর শ্বশুরবাড়ির বক্রোক্তি সহ্য করতে না পেরে কিছুদিনের মধ্যেই তিনি বাপের বাড়ি চলে আসেন, এবং তারপর থেকেই তার লেখালেখির জীবন শুরু হয়। তার লেখালেখির মধ্যে এই গোয়েন্দা গল্পগুলো উল্লেখযোগ্য। এখানে যেমন গোয়েন্দা কৃষ্ণার গল্প আছে, তেমনি পরবর্তীকালে তিনি লিখেছিলেন কুমারিকা সিরিজ। সেখানে তিনি গোয়েন্দা শিখাকে নিয়ে গল্প লিখেছিলেন। আজকে আমাদের গোয়েন্দা গল্পের যে বিষয় সেটা কৃষ্ণাকে নিয়ে, গোয়েন্দা কৃষ্ণাকে নিয়ে, এবং এই গল্পের নাম হচ্ছে গুপ্তঘাতক। লেখিকা প্রভাবতী দেবী সরস্বতী। জাহাজখানা ঘাটে নোঙর করা ছিল। ছাড়িবে সকাল 7টায়। ভোর 5টার সময় গাড়ি জাহাজ ঘাটে উপস্থিত হইতেই আগে নামিয়া পড়িল কৃষ্ণা। তাহার পর সন্তর্পণে পিতার হাত ধরিয়া নামাইল। মিস্টার সত্যেন্দ্র চৌধুরী কন্যার সাহায্য লইতে চাহেন নাই, নিজেই নামিবার উদ্যোগ করিতেছিলেন। কৃষ্ণা বলিল, পড়ে যাবেন বাবা, আমার হাত ধরে নামুন। মিস্টার চৌধুরী বলিলেন, কিছু দরকার নেই, আমি নিজেই নামছি। কিন্তু কৃষ্ণা সে কথা শুনিল না, তাহার হাত ধরিয়া নামাইয়া লইল। মিস্টার চৌধুরী মাথার টুপিটা চোখ পর্যন্ত নামাইয়া দিয়াছিলেন, তাহাতে তাহার মুখের নিম্নাংশই মাত্র দেখা যাইতেছিল। হঠাৎ দেখিয়া যে কেহ তাহাকে চিনিতে পারিবে না। সামনের দিকে তিনি কতকটা নত হইয়া চলিতেছিলেন। তাহার ডান হাতখানা ছিল কৃষ্ণার কাঁধের উপর। কাল রাত্রেই তাহাদের জিনিসপত্র জাহাজে আসিয়াছে। বিশ্বস্ত ভৃত্য ফুচু সেসব লাগেজ করিয়া দিয়া গিয়াছে। আজ তাহাদের সঙ্গে আছে শুধু একটি বিছানা, টিফিন ক্যারিয়ার, জলের কুঁজা ও একটা বড় সুটকেস। ফুচু সঙ্গে আসিয়াছে, সে ইহাদের জাহাজে তুলিয়া দিয়া এখান হইতেই বিদায় লইবে। কলিকাতা পর্যন্ত তাহার যাওয়া হইবে না। মিস্টার চৌধুরী রেঙ্গুনে ছিলেন। তিনি এখানে পুলিশের কাজ করিয়া আসিয়াছেন। সরকারি খেতাব এবং প্রচুর অর্থ সবই তিনি পাইয়াছিলেন। পেনশনের এখনো বিলম্ব আছে। ইহারই মধ্যে তিনি কাজে জবাব দিয়াছেন। সংসারে আপনার বলিতে এই একটিমাত্র কন্যা কৃষ্ণা ছাড়া আর কেহই নাই। চিরকাল তিনি বর্মাবাসে ছিলেন না। পুলিশের কাজ লইয়া বর্মায় বদলি হইয়া যান এবং দীর্ঘকাল সেখানেই কাটাইয়াছেন। কৃষ্ণা বর্মাতে জন্মগ্রহণ করিয়াছে, শিক্ষালাভও করিয়াছে সেইখানে। বাংলার সহিত তাহার আদৌ পরিচয় নাই। বর্মার প্রচুর যশ সম্পদ ছাড়িয়া অসময় কাজে ইস্তফা দিয়া পিতাজি কেন হঠাৎ কলিকাতায় চলিলেন তাহা কৃষ্ণারও অজ্ঞাত। পিতার কাছে জিজ্ঞাসা করিয়া সে উত্তর যাহা পাইয়াছিল তাহাতে ঠিক খুশি হওয়া যায় না, তথাপি কৃষ্ণা তাহাতেই খুশি হইয়াছিল। মিসেস চৌধুরী মাত্র 3 মাস মারা গিয়াছেন। তাহার রহস্যময় মৃত্যুই মিস্টার চৌধুরীর বর্মাত্যাগের একমাত্র কারণ বলিয়া সাধারণে জানে। মিস্টার চৌধুরীও এই কারণ দেখাইয়াছিলেন।
জাহাজে উঠিবার মুহূর্তে কৃষ্ণার মনে পড়িতেছিল স্বর্গগতা জননীর কথা। মায়ের একান্ত ইচ্ছা ছিল তিনি বাংলায় ফিরিয়া যাইবেন। মিস্টার চৌধুরী 3 মাস আগে কন্যা ও পত্নীকে কলিকাতায় পাঠাইবার ব্যবস্থা করিয়াছিলেন। যাত্রার আয়োজনও ঠিক হইয়াছিল। আকস্মিকভাবে মিসেস চৌধুরীর মৃত্যু হওয়াতে সমস্ত আয়োজন স্থগিত হইয়া গিয়াছিল। ফুচু জিনিসপত্র জাহাজে উঠাইয়া দিয়া সজল নেত্রে বিদায় লইল। মিস্টার চৌধুরী কেবিনে চলিয়া গেলেন। কৃষ্ণা একাই বাহিরে রেলিংয়ে ভর দিয়া দাঁড়াইয়া রহিল। কৃষ্ণা চাহিয়াছিল শহরের পানে। এই শহরের মধ্যে একটি বাড়ি ছিল তাহাদের। কি সুখে শান্তিতে তাহাদের দিনগুলা কাটিয়া যাইত। মনে পড়ে সেই কাল রাত্রির কথা। সে রাত্রি প্রভাতে তাহাদের এখান হইতে চলিয়া যাইবার ব্যবস্থা হইয়াছিল। গভীর রাত্রে একটি চিৎকার শুনিয়া তাহার ঘুম ভাঙিয়া গিয়াছিল। সামনেই দেখিয়াছিল জননীকে। বিছানার পাশে দাঁড়াইয়া খোলা জানালার পানে তাকাইয়া তিনি কেবল থরথর করিয়া কাঁপিতেছিলেন। মুখে ছিল একটা অস্ফুট আর্তস্বর। ও ঘর হইতে পিতা ছুটিয়া আসিলেন। চারিদিক হইতে যে যেখানে ছিল ছুটিয়া আসিল। মাকে বাঁচাইবার চেষ্টা নিষ্ফল হইল। কেবল একটি আঙুল তুলিয়া জানালা নির্দেশ করিয়া একটি কথা তিনি বলিতে পারিয়াছিলেন, ওই ওই। বাড়ির চারিদিকে দোতলা সমান উচ্চ প্রাচীর। গেটে সর্বদা 2 জন অস্ত্রধারী কনস্টেবল দাঁড়াইয়া থাকে। ইহারই মধ্যে মা যে জানালায় কি দেখিলেন তাহা কিছুই জানা গেল না। মৃতা মায়ের গলদেশে একটি মাত্র ক্ষুদ্র রক্তবিন্দু দেখা গিয়াছিল। ডাক্তার পরীক্ষা করিয়া বলিয়াছিলেন সূচের আকারে কোনো কিছু এখানে বিদ্ধ হইয়াছে এবং সেটা এমন তীক্ষ্ণ বিষাক্ত ছিল যাহাতে 10 মিনিটের মধ্যে মিসেস চৌধুরী ইহলোক ত্যাগ করিয়াছেন। ইহার পরেই মিস্টার চৌধুরী অত্যন্ত গম্ভীর হইয়া পড়িলেন এবং বাহিরের কাজ ছাড়িয়া নিজের গৃহে বসিয়া কাগজপত্র দেখাশোনা করিতে লাগিলেন। তারপর হঠাৎ তিনি কাজে ইস্তফা দিয়া কলিকাতায় ফিরিবার ব্যবস্থা করিয়া ফেলিলেন এবং কৃষ্ণাকেও প্রস্তুত হইতে আদেশ দিলেন। এই 3 মাস কৃষ্ণা বড় ভয়ে ভয়ে কাটাইয়াছে। এখান হইতে চলিয়া যাওয়ার প্রস্তাবে সে যেন বাঁচিয়া গিয়াছে, অথচ এই স্থানটির জন্য তাহার চোখ দিয়া জল ঝরিয়া পড়িল। সে একটিবার মাত্র 2 হাত জোর করিয়া কপালে ঠেকাইল। শেষ হলো গুপ্তঘাতক গল্পের প্রথম পর্ব। কৃষ্ণার মায়ের রহস্য মৃত্যু কৃষ্ণাদের বার্মা ত্যাগের কারণ, নাকি এর পিছনে আরও অন্য কোনো কারণ আছে? কৃষ্ণার বাবা সম্পূর্ণ নীরব হয়ে গেছেন। কাজেই কৃষ্ণা কিছুই বুঝে উঠতে পারছে না। তারা কলকাতার উদ্দেশ্যে যাত্রা করার জন্য জাহাজে চেপে বসেছে। তারা কি নির্বিঘ্নে কলকাতা পৌঁছাতে পারবে, নাকি জাহাজের রাস্তায় কোনো বিপদ ওত পেতে আছে? জানতে গেলে শুনতে হবে পরবর্তী পর্ব। আজ তাহলে এই পর্যন্তই থাক। যদি আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস, শেয়ার করার অনুরোধ রইল। এর সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবারও অনুরোধ রইল।